বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 18ই জুলাই 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস। দেখেন, গতদিন আমরা একের আহ ছ পর্যন্ত পড়ে ফেলেছি। জ নাম্বার প্রশ্নটা আমরা পড়ি নাই, এটা একটু যদি দেখি। দেখেন যে পাবলিক ও প্রাইভেট ডকুমেন্ট বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করুন। সরকারি কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত ব্যক্তিগত দলিলের জাবেদা নকল কি পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য হবে? দেখেন, গতকাল আমরা পড়েছি দলিল কি, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি, মৌখিক সাক্ষ্য কি, মৌখিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করে, তারপরে জনশ্রুত সাক্ষ্য কি, জনশ্রুত সাক্ষ্যের ব্যতিক্রম। তো তার আগে একটু বলে রাখি, পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্টের আগে বলে রাখি যে দলিল হলো দলিলের কপির উপর ভিত্তি করে দলিলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক সাক্ষ্য, সাক্ষ্যের উপর ভিত্তি করে, একটা হলো প্রাথমিক সাক্ষ্য, আর একটা কি মাধ্যমিক সাক্ষ্য। স্বয়ং মূল দলিল বলে প্রাথমিক সাক্ষ্য। আপনাদের গতকাল আমরা বুঝাইছি যে মূল যে বই সেটা বলে প্রাথমিক সাক্ষ্য, আর মূল বই থেকে যদি ফটোকপি করে, যদি হাতে লেখে, যদি কেউ দেখে ও বা অন্য কোনো উপায় তৈরি করে, তাহলে সেটা বলে কি মাধ্যমিক সাক্ষ্য। এখন ভাই, এই প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য তো গতকাল আমরা পড়ছি। এখন দলিলের আবার দুই প্রকার, একটা হলো পাবলিক ডকুমেন্ট আর একটা প্রাইভেট ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট হলো যে সরকারি কর্তৃপক্ষের কোনো কার্যের রেকর্ড বা সরকারি কর্মকর্তার তার অফিসিয়াল কার্যের রেকর্ড রিলেটেড যাবতীয় যা আছে সবই হলো পাবলিক ডকুমেন্ট। কিরকম? এই যে বাংলাদেশ বার কাউন্সিলের নোটিশ, সার্বভৌম কর্তৃপক্ষের পাবলিক ডকুমেন্ট। তারপরে আপনি আদালতের রায়, ডিক্রি, তারপরে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক যে পুলিশ রিপোর্ট জমা দেয়, এটা সরকারি কর্মকর্তার কার্যের রিপোর্ট, এগুলো সব কি পাবলিক ডকুমেন্ট। এই যে বিভিন্ন যে পর্চা, বিএস পর্চা, আরএস পর্চা, বিআরএস পর্চা, তারপরে সিএস পর্চা, এগুলো সব সরকারি কার্যের রেকর্ড, এগুলো সব কি পাবলিক ডকুমেন্ট। বাট এই যে আমি আপনাদের যে নোট দিছি, এটা কিন্তু পাবলিক ডকুমেন্ট না, কারণ এটা সরকারি আমি কোনো সরকারি কর্মকর্তার কার্যের রেকর্ডও না, আর এটা সরকারি কার্যের রেকর্ডও না। বাট এই নোট যদি বাংলাদেশ সরকার বিজি প্রেস থেকে প্রকাশ করত, তাহলে আবার এটা কি হয়ে যেত, সরকারি দলিল। সো আমরা একটু দেখেন, আমরা একটু পড়ি যে সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল এবং 75 ধারায় বেসরকারি দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিল সমূহ হলো সরকারি দলিল। কি কি দেখেন? কোন সার্বভৌম কর্তৃপক্ষের আন্ডারলাইন করেন কার্য বা কাজের রেকর্ড, কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কাজের রেকর্ড। সোভারেন অথরিটি, সার্বভৌম কর্তৃপক্ষ কারা? সার্বভৌম কর্তৃপক্ষ ধরেন সকল পাবলিক ইউনিভার্সিটি, এরা সার্বভৌম কর্তৃপক্ষ। বাংলাদেশ বার কাউন্সিল সার্বভৌম কর্তৃপক্ষ। তো এরা যে কোনো কার্য বা কাজের রেকর্ড হলো কি পাবলিক ডকুমেন্ট। তারপরে আন্ডারলাইন করেন সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের কার্য বা কার্যের রেকর্ড, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এদের কার্য বা কার্যের রেকর্ড। এবং আন্ডারলাইন করবেন বিদেশি রাষ্ট্রের আইনসভার, বিদেশি রাষ্ট্রের আইনসভার বিচার বা শাসন বিভাগের কার্য বা কার্যের রেকর্ড সম্পর্কিত দলিল হলো সরকারি দলিল। বিদেশি যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের আইনসভার বিচার বা শাসন বিভাগের কার্য বা কার্যের রেকর্ড হলো সরকারি দলিল। বাংলাদেশে আন্ডারলাইন করবেন সরকারিভাবে রক্ষিত, গোল্ডেন, এটা সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। অর্থাৎ একটা আরিফ সাহেব একটা জমি বিক্রি করতে চাইছে, আশরাফুল কিনতে চাইছে, বিক্রয় দলিল, এটা প্রাইভেট ডকুমেন্ট। বাট যখন এটা ওনারা রেজিস্ট্রেশন করবেন, এই বিক্রয় দলিলটারে কি করছে, রেজিস্ট্রেশন করছে, তখন এই রেজিস্ট্রেশন করার অর্থ হলো আমার দলিলের কপি সরকারিভাবে সংরক্ষিত থেকে গেল, তখন এটা হয়ে গেল কি পাবলিক ডকুমেন্ট। বুঝতে পারছেন? এই যে দেখেন,
বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারি দলিল। ঠিক একইভাবে আমি মামলার যে আরজি তৈরি করছি, উকিল সাহেব হিসেবে তৈরি করছি, এটা বেসরকারি দলিল। যখন এটা আমি সেরেস্তাদারের কাছে দাখিল করে দিছি এবং উনি রেকর্ড করে নিছে দাখিলি আরজি, তখন এটা হয়ে গেছে সরকারি দলিল। বুঝেন কিনা? আমি এজাহার মাত্র লিখছি, এখনো এজাহার রেকর্ড হয় না, এফআইআর হয় নাই, এজাহার কি বেসরকারি। যখন এফআইআর হিসেবে রেকর্ড হয়ে গেছে তখন হয়ে গেছে কি সরকারি। বুঝতে পারছেন? আচ্ছা, তো উদাহরণ দেখেন, নিবন্ধিত বিক্রয় দলিল, ভোটার তালিকা, খতিয়ান, জন্ম মৃত্যু সনদ, 164 ধারায় লিপিবদ্ধকৃত জবানবন্দি, ওয়ারেন্ট সমন ইত্যাদি। এবার আমরা দেখি, দেখেন বেসরকারি দলিল, তাহলে সরকারি দলিলের সংজ্ঞা দিল কত ধারায়? 74 ধারায়। আর বেসরকারি দলিলের সংজ্ঞা আছে 75 ধারায়। আপনি এইভাবে বলে দিবেন যে সরকারি দলিল ব্যতীত যা আছে সবই হলো বেসরকারি দলিল, আর ওই জায়গা বলে দিবেন বেসরকারি দলিল ব্যতীত যা আছে সব সরকারি দলিল। দেখেন, সাক্ষ্য আইনের 75 ধারা অনুসারে সরকারি দলিল ছাড়া অন্যান্য সকল দলিল বেসরকারি দলিল, যেমন ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। এসব দলিল ব্যক্তিগতভাবে প্রস্তুত করা হয়, তবে ব্যক্তিগত দলিল রেজিস্ট্রি করা হলে, আন্ডারলাইন করেন, ব্যক্তিগত দলিলে যদি কি করা হয়, রেজিস্ট্রি করা হলে তা সরকারি দলিল হয়ে যাবে। ব্যক্তিগত দলিল আছে, বাট আপনি যদি ব্যক্তিগত দলিলে রেজিস্ট্রেশন করেন তাহলে এটা সরকারি দলিলে পরিণত হবে। সাক্ষ্য আইনের 61 থেকে 73 ধারায় বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল প্রমাণের বিধান দেওয়া হয়েছে। ওই যে গতদিন আমরা পড়ছি না, মোটামুটি 68 ধারায় বলা আছে না যে যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকে তাহলে একজনের লাগবে, মনে আছে? আর নিবন্ধিত হইলে যদি স্বীকার করে একজনেরও দরকার নাই, তবে উইল হইলে আবার নিবন্ধিত হইলেও লাগবে, মনে আছে? আর 69 ধারায় বলছে যদি মারা যায়, হারায় যায়, সাক্ষী যদি মারা যায় হারায় যায়, তাহলে ওই সাক্ষীর সাক্ষ্য আর হাতের লেখা বা স্বাক্ষর আর সম্পাদনকারীর স্বাক্ষর এগুলা দেখা আদালত বিবেচনা করতে পারে। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে আমরা সরকারি দলিল কি জানতে পারলাম, পাবলিক ডকুমেন্ট কি জানতে পারলাম, এবং প্রাইভেট ডকুমেন্ট কি জানতে পারলাম। আরিফ সাহেব, এই যে গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশনের যে আইডি কার্ড, অ্যাডভোকেটের ধরেন একটা আইডি কার্ড দিছে যে অ্যাডভোকেট, এটা কি দলিল বলেন? স্যার, আপনি অ্যাডভোকেট হওয়ার পরে গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন আপনার একটা আইডি কার্ড দেবে যে আরিফুল ইসলাম, আরিফ বিশ্বাস, এই অ্যাডভোকেট গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন বা গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন, মেম্বারশিপ নাম্বার এই। স্যার এই যে আইডি কার্ডটা দিল, এটা কি ডকুমেন্ট? এটা স্যার সরকারিও না বেসরকারিও না। কেন হ্যাঁ, সরকারিও না বেসরকারিও না কেন? কারণ স্যার ওই আমরা যত জানি যে ঢাকা থেকে বার কাউন্সিল থেকে যা আসবে এইটা হলো সরকারি, কিন্তু বার অ্যাসোসিয়েশন কি অ্যাসোসিয়েশন? হ্যাঁ, জি স্যার, বার অ্যাসোসিয়েশন যেটা এটা তো বার কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন, এটা ঠিক আছে, কিন্তু জুলকদ স্যার যা দেবে এইটা সরকারি কিনা এটা ওনার দেওয়ার আর ক্ষমতা নাই, এখন উনি নিজে খুঁজতেছে। বলেন। এটা স্যার বেসরকারি হবে। আচ্ছা, বিষয়টা হলো গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন সভরেন অথরিটি না। বার অ্যাসোসিয়েশন আর বার কাউন্সিল দুই জিনিস। যদি এই আইডি কার্ডটা বার কাউন্সিল দিত তাহলে এটা হতো কি সরকারি। আর যেহেতু বার অ্যাসোসিয়েশন একটা প্রাইভেট প্রতিষ্ঠান, ওনরা দিলে সেটা কি বেসরকারি। তো গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন আপনার বা যে কোনো বার অ্যাসোসিয়েশন যাই দেখ না কেন, এটা কিন্তু সরকারি না। বার কাউন্সিল হলো সারা বাংলাদেশের
বার অ্যাসোসিয়েশন গুলোর অনুমোদন দেয়, আর আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বার কাউন্সিল একটাই, বার কাউন্সিল সভরেন অথরিটি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু বার অ্যাসোসিয়েশন কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না। ধরেন আমরা যে খান ল একাডেমি থেকে যারা পাশ করছেন, গোপালগঞ্জে 100 জন অ্যাডভোকেট আছে, আপনারা যদি ইচ্ছা করলে খান ল একাডেমি বার অ্যাসোসিয়েশন বানানো যায়, যদি বার কাউন্সিল কি দেয়, অনুমোদন দেয়। বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা এই আপনি ই করেন না, দেখেন এরপরে দেখেন, রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল কিনা। রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল কিনা। আপনি যখন কোনো দলিল ওই রেজিস্ট্রেশন করবেন, তখন রেজিস্ট্রেশন অফিসার আপনার যে নকলটা দিবে, যেটা আপনি পাবেন আর কি রেজিস্ট্রেশন করার পরে, ওইটা কি সরকারি দলিল কিনা। ওটা অবশ্যই সরকারি দলিল, কারণ মূল দলিল তো ওনার কাছে থাকতেছে, আপনারে দিছে সার্টিফাইড কপি। যেহেতু গতকাল আমরা জানছিলাম যে সরকারি দলিলের ওই যে জাবেদা নকল, সরকারি দলিলের মূল কপি কিন্তু আপনাকে জীবনও দিবে না, মূল কপি থাকবে কার কাছে, সরকারের কাছে। আর ওনারা দেয় সার্টিফাইড কপি, আর সার্টিফাইড কপি সেটা একটা কি দলিল, সরকারি দলিল। দেখেন, সাক্ষ্য আইনের ৭৬ ধারার ৭৬ ধারার শর্ত সাপেক্ষে যদি রেজিস্ট্রেশন অফিসার কবলা দলিলের জাবেদা নকল সরবরাহ করে, তাহলে তার সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। কারণ দলিলটি, আন্ডারলাইন করেন, সরকারি কর্মকর্তা কর্তৃক তার সরকারি দায়িত্ব পালনে তৈরি এবং সরকারি নিয়ম অনুযায়ী তাই সংরক্ষণ এবং সরবরাহ করা হয়েছে। তবে এক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। আর একটা জিনিস এখানে এটা মনে রাখা দরকার, সেটা হলো যে আপনি কি সরকারি দলিলের জাবেদা নকল পাওয়ার অধিকারী কিনা। এটার উত্তর ৭৬ ধারা, এই যে যেটা পড়তেছে এটা, সরকারি দলিলের সার্টিফাইড কপি পাওয়ার অধিকারী কিনা। সরকারি দলিলের সার্টিফাইড কপি যদি আইনে নিয়ম থাকে, তাহলে অবশ্যই পাবার অধিকারী। দেখেন, তবে এক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন, নিবন্ধিত কর্মকর্তা ঘোষণা করবে যে এটি মূল দলিলের জাবেদা নকল। যিনি নিবন্ধন কর্মকর্তা তিনি ঘোষণা করবেন এটা মূল দলিলের কি নকল, জাবেদা নকল। নকল সরবরাহের তারিখ থাকতে হবে, কোন তারিখ এটা দিল সেই তারিখটা থাকতে হবে। অফিসের সিলমোহরকৃত হতে হবে, অফিসের কোন অফিসে এটা আছে সেটার কি কি থাকতে হবে, সিলমোহরকৃত হতে হবে। উপরোক্ত শর্তাদি পূরণ হলে রেজিস্ট্রি অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। বুঝতে পারছেন? এই নাইম গাজী দেন। স্যার, জাবেদা নকল কাকে বলে? জাবেদা নকলটা হচ্ছে যে আমরা যখন কোনো দলিল রেজিস্ট্রি করি, তখন যে সরকারের কাছে বা রেজিস্ট্রি অফিসে যেটা থাকে ওইটার উপর ভিত্তি করে আর একটা যে আমাকে যেটা দেয়, আমি আবেদনের যেটা দেয় সেটা হচ্ছে জাবেদা নকল। আপনারা ধরেন জামিন চাইছেন, জামিন দেয় নাই, নিম্ন আদালত দেয় নাই, তাহলে আমরা ওই জায়গা থেকে নকল তুলি না? জি স্যার, ওইটাই জাবেদা নকল। নকল যেটাকে আমরা বলি। সার্টিফাইড কপি, জাবেদা নকল বা সত্যায়িত অনুলিপি বা প্রত্যায়িত কপি একই কথা। বুঝতে পারছেন? জি স্যার। জি। প্রথম বিয়ে সারিয়ে দেওয়ার পরে যদি আবার বিয়ে করা, নেন মাইক্রোফোন নিয়ে বলেন। স্যার আমরা সাধারণত যে বিয়ে কাবিন নামা করি, জি। তো এর মধ্যে ছেলে মেয়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় অনেক সময়, এরপরে যদি আবার সেই ছেলে মেয়ে আবার বিয়ে করে, এটা কোন নকলে বিয়ে হবে? এটা কি জাবেদা নকলে বিয়ে হবে? কেন দ্বিতীয় বিয়ে করতে কি প্রথম বিয়ের নকল লাগে? তো ওই যে ডিভোর্স হয়ে গেছে না, প্রথম বিয়ের নকল লাগে? শুনেন, আমাদের তালাক ও বিবাহ নিবন্ধন আইন আছে। তো আপনি যদি কাজীর মাধ্যমে বিবাহ করেন এবং ওনারা ওই যে কাবিননামা থাকে, কাবিননামা অবশ্যই পাবলিক ডকুমেন্ট, কারণ এটা সরকারি আইন অনুসারেই করা হয়েছে। বুঝতে পারছেন? আবার ডিভোর্সের যে কপিটা সেটাও পাবলিক ডকুমেন্ট, কারণ এটা সরকারি আইন অনুসারেই তৈরি করা হয়েছে। আচ্ছা দেখেন, আমরা 2 নাম্বার প্রশ্ন পড়ি। দেখেন,
তাহলে 1 নাম্বার প্রশ্নে কিন্তু অনেকগুলা ছোট ছোট প্রশ্ন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্য ভালো থাকলে দেখা গেলো 1 নাম্বার প্রশ্ন থেকে আসলেও আসতে পারে। দেখেন আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি যে সাক্ষ্য শুধু বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের জন্য দেওয়া হয়, ব্যাখ্যা করুন। বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝেন? আবার পড়ি, দেখেন সাক্ষ্য শুধু আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় এবং আন্ডারলাইন করেন প্রাসঙ্গিক বিষয় এর জন্য দেওয়া হয়। তারপরে গোল দিবেন বিষয়ের প্রাসঙ্গিকতা। বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে কি বুঝেন? দেখেন আমাদের যখন কোন দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা হয়, দেওয়ানি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয় ইস্যু গঠনের পরে, ফৌজদারি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয় চার্জ গঠনের পরে। এবং সাক্ষ্য গ্রহণ মানে হলো সাক্ষীরা আসবে, তারা শপথ বাক্য বা হলফনামা পাঠ করবে, তারপরে তাদের জবানবন্দি নেওয়া হবে, তাদেরকে জেরা করা হবে, এটারই বলে কি সাক্ষ্য গ্রহণ। এখন কোন মামলায় কোন সাক্ষী কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবে? সে কি এসে যা খুশি তাই বলতে পারবে কিনা? সাক্ষ্য আইনের 5 ধারায় বলেছে যে 2টা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। একটা বিচার্য বিষয়ের ইংরেজি হলো ফ্যাক্ট ইন ইস্যু, প্রাসঙ্গিক বিষয় হলো রেলেভেন্ট ফ্যাক্ট। তো বিচার্য বিষয় আসলে কি? বিচার্য বিষয় হলো যে বিষয়টা নিয়ে সরাসরি মামলা হয়েছে। ধরেন রথিন সাহেব আরিফ সাহেবরে হত্যা করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। আশরাফুল অমুকের নাকি ঘুষে দিছে কিনা, এটাই হচ্ছে বিচার্য বিষয়। অমুক তমুকরে বেদখল করছে কিনা, অমুক তমুকের চুক্তি ভঙ্গ করছে কিনা, অমুক তমুকরে বেদখলের হুমকি দিছে কিনা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি বিচার্য বিষয়। এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আর বিচার্য বিষয়ের সাথে যা যা সম্পর্কিত সেটার বলে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় কি? যে আশরাফুল অমুকরে ঘুষি দেওয়ার আগে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল কিনা, তারা একসাথে পড়ালেখা করতো কিনা, ঘুষি দেওয়ার পরে আশরাফুলের হাতে রক্ত দেখা গেছে কিনা, এই যে যে বিষয়গুলা, এটা প্রাসঙ্গিক বিষয়। তাহলে বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেটার বলে কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে কোন মামলায় এই 2টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা প্রাসঙ্গিক বিষয়। তো আমরা একটু উত্তরে চলে আসি, আসেন উত্তর আগে পড়ি তারপরে প্রশ্নের সাথে মিলাবো, সমস্যা নাই। ভূমিকা দেখেন, অপরাধীকে শাস্তি প্রদানের জন্য ফৌজদারি মামলা দায়ের করা হয়ে থাকে। অপরদিকে অধিকার প্রতিষ্ঠা বা প্রতিকার আদায়ের জন্য দেওয়ানি মামলা দায়ের করা হয়ে থাকে। ফৌজদারি মামলা দায়ের করা হয় অপরাধীর কি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর দেওয়ানি মামলা দায়ের করা হয় অধিকার প্রতিষ্ঠার জন্য। কোন মামলা সেটা দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, তার দায়েরের সাথে সাথে তা প্রমাণিত হয়ে যায় না। মানে আপনি মামলা দায়ের করলেন, করার সাথে সাথে কিন্তু আপনি রায় ডিক্রি পাবেন না, বরং মামলা দায়েরের পরে তার সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। কোন মামলায় কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা আইনে নির্ধারিত রয়েছে। কোন মামলায় যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা সাক্ষ্য আইন 1872-এর 5 ধারায় আলোচনা করা হয়েছে। আমি সবসময় আপনাদের একটা মানে একটা রিকমেন্ড করি, সেটা হলো যে আপনি যে প্রশ্ন আসছে এই প্রশ্ন আপনি আগে 2-4 কথা এমনি লিখে নেবেন, এবং ওই যে 2-4 কথা এমনি লিখতেছেন ওইটা অবশ্যই ওই প্রশ্ন রিলেটেড হতে হবে। এই যে আমরা এই কথা লিখে লাস্টে বললাম যে এই উত্তরটা যে যে ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে সেটা আছে কত ধারায়, 5 ধারা। তো দেখেন যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে, সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল্ডেন 2টি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে। কয়টি বিষয়? 2টি বিষয়। একটা হলো বিচার্য বিষয় সম্পর্কে, আপনার ইংরেজি জানলে ভালো, না জানলে সমস্যা নাই, ইংরেজি লেখার দরকার নাই। যারা বাংলায় উত্তর করেন শুধু বাংলায় লিখেন, এই যে ইংরেজি টার্ম লেখার দরকার নাই। বিচার্য বিষয় সম্পর্কে আরেকটা কি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে।
অর্থাৎ সাক্ষ্য আইনের 5 ধারার অধীন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায়। এখন তাহলে বিচার্য বিষয় কি? দেখেন, বিচার্য বিষয় সম্পর্কে ফ্যাক্টিং ইস্যু। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। সাক্ষ্য আইনের যত সংজ্ঞা আছে সব কত ধারায়? 3 ধারায়। মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা দেওয়ানি মকদ্দমার, আন্ডারলাইন করবেন, দেওয়ানি মকদ্দমার পরের লাইনে যে প্লিডিংসে এক পক্ষ দাবি করে অপর পক্ষ তা অস্বীকার করে। দেওয়ানি মামলায় এই একজন লিখছে, শোনা যাচ্ছে না, আপনাদেরও কি শোনা যাচ্ছে কিনা একটু জানান ভাই, অনলাইনে যারা আছেন রেসপন্স করেন। আচ্ছা, বলছে যে যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তো নির্মল শোনাই বলতেছে শোনা যাচ্ছে, সমস্যা নাই। দেখ, তাহলে প্লিডিংসে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষের সেটা কি অস্বীকার করে, এবং যা প্রমাণ করতে পারলে মকদ্দমার পক্ষগণের অধিকার এবং দায় নির্ধারণ করে দেওয়া, অধিকার এবং দায় নির্ধারণ করে রায় দেওয়া যায়। তাহলে দেওয়ানি মামলার বিচার্য বিষয় হলো প্লিডিংসে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে, এবং যেটার উপর ভিত্তি করে কি দেওয়া যায়, রায় দেওয়া যায়। ফৌজদারি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় এক পক্ষ অভিযোগ করে এবং অন্য পক্ষ দোষী নয় বলে উক্ত অভিযোগ অস্বীকার করে। ফৌজদারি মামলায় বাদী বলে যে আসামি এই অপরাধ করছে, আসামি বলে যে আমি এটা করি নাই, এবং যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে রায় দিতে পারে। তাহলে আপনার কাছে এই প্রশ্ন অনেক জটিল মনে হয়, বাট এই প্রশ্নের উত্তর সবচেয়ে লেখা সহজ। বিচার্য বিষয় হলো কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে। তারপরে আপনি বলবেন যে দেওয়ানি মামলায় বিচার্য বিষয় কিভাবে হয়, ফৌজদারি মামলায় বিচার্য বিষয় কিভাবে হয়। উদাহরণ দেখেন, হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বাবুকে হত্যা করার অপরাধে আলামিন অভিযুক্ত হয়। তাহলে মারা গেছে কে? বাবু। অভিযুক্ত হয়েছে কে? আলামিন। উপরের ঘটনাটিতে নিম্নলিখিত বিষয়গুলো বিচার্য বিষয় হতে পারে। আলামিন বাবুকে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, আলামিন কর্তৃক এমন আঘাতের ফলে বাবুর মৃত্যু হয়েছে কিনা, বাবুর মৃত্যু ঘটানোর অভিপ্রায় আলামিনের ছিল। এগুলাই হলো কি বিচার্য বিষয়। মুগুর চিনেন তো সবাই? মুগুরের মেইনলি কাজ কি, বৈধ কাজ কি আরিফ সাহেব? পুকুরতে স্যার ওই গরু মাঠে নিয়ে মুগুর নিয়ে যায়। তারপরে স্যার অনেক সময় ওই যে আন্দোলনে অনেকে মুগুর নিয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে বিচার্য বিষয় খুব সহজ, সেটা হলো মূল মামলাটা দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, এই মামলাটা যে জন্য দায়ের করছে এবং মামলায় এক পক্ষ যেটা দাবি করতেছে অপর পক্ষ যেটা অস্বীকার করতেছে সেটাই কি বিচার্য বিষয়। এবার আমরা দেখি, দেখেন প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। সাক্ষ্য আইনে বর্ণিত কোন উপায়ে কোন একটি বিষয় যখন অন্য বিষয়ের সাথে, আন্ডারলাইন করবেন, একটি বিষয় যখন অন্য বিষয়ের সাথে সম্পর্কিত হয় তখন উক্ত অন্য বিষয়টিকে প্রাসঙ্গিক বিষয় বলে। অপরদিকে বিচার্য বিষয় প্রমাণের জন্য, আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় প্রমাণের জন্য যে সকল বিষয় প্রয়োজন হয় তাদেরকেও প্রাসঙ্গিক বিষয় বলে। সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করেন, 5 থেকে 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বা বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে প্রাসঙ্গিক বিষয় হলো যে বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেটাই হলো প্রাসঙ্গিক বিষয়। ধরেন আলামিন বাবুরে মুগুর দিয়ে হত্যা করছে কিনা, এটা তো বিচার্য বিষয়। এখন এই মুগুর সে কোন জায়গা থেকে আনছে, আলামিন আর বাবুর মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা, হত্যার পরে রক্তাক্ত অবস্থায় মুগুর পাওয়া গেছে কিনা, হত্যার পরে আলামিন দেশ ছেড়ে পালাইছে কিনা, হত্যার পরে আলামিন হঠাৎ করে বড় ধনী হয়ে গেছে কিনা, এই সমস্ত বিষয় হলো কি প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ বিচার্য বিষয়ে প্রমাণের জন্য যা যা দরকার সেটারই কি বলে প্রাসঙ্গিক বিষয়। দেখেন
উদাহরণ যদি আমরা পড়ি, বাবু আলামিনকে ছুরি দিয়ে গুরুতর জখম করে। বাবু আলামিনকে ছুরি দিয়ে আঘাত করার পূর্বে এবং পরে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। মানে আঘাত করার আগে বা পরে যে সকল কাজ সে করেছে তা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয়ে প্রাসঙ্গিক বিষয় হিসেবে আদালতে উপস্থাপন বা উত্থাপন করা যাবে। তবে প্রাসঙ্গিক বিষয়ে আদালতে উত্থাপন করা গেলেও আন্ডারলাইন করবেন, সকল প্রাসঙ্গিক বিষয় আদালত কর্তৃক গ্রহণীয় নয়। দেখেন বিষয়টা হলো যে অনেক বিষয় মামলার দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু ওই বিষয়টা আদালতে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিরকম? ধরেন একজন অপরাধী যে আসামি, তিনি তার আইনজীবীরে বলছে যে উকিল সাহেব আমি আসলেই হত্যা করছি, ভুল করে ফেলছি, আপনার কাছে আসছি, এখন আপনি আমারে রক্ষা করেন। তাহলে উনি তো ওনার মনের কথা সব আইনজীবীর কাছে বলে দিছে। এখন আইনজীবী যদি ওই মামলায় বলে যে এই আসামি ইওর অনার, আসামি আসলেই হত্যা করছে, আমার কাছে এসে স্বীকার করছে, এটা ওই মামলায় প্রাসঙ্গিক, ওই বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত, কিন্তু ওই মামলায় জীবনও গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ সাক্ষ্য আইনের 126 ধারায় বলেছে যে মক্কেলের সাথে আইনজীবীর যে যোগাযোগ এটা সুরক্ষা পাবে, এটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলেও গ্রহণযোগ্য হবে না। তাহলে অনেক বিষয় আছে যেগুলা আদালতে বা ওই মামলার ক্ষেত্রে রিলেটেড, প্রাসঙ্গিক, রিলেভেন্ট, কিন্তু এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? আদালত। আবার একটা ফৌজদারি মামলায় বা দেওয়ানি মামলা বলেন, যে মামলা বলেন, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তারা তাদের মধ্যে যে যোগাযোগ করেছে, ধরুন একজন কুখ্যাত খুনি, সে হত্যা করার পরে তার স্ত্রীর সাথে ফোন আলাপ করে যে আজকে অমুক জায়গায় হত্যা করছি, এত টাকা ডাকাতি করে পাইছি। তো যখন ওই ডাকাত, যখন ওই খুনির ধরা পড়লো পুলিশের হাতে, যখন তার বিচার শুরু হলো, তখন ধরেন তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে ওই তার যে ফোন আলাপ এটা আদালতে উপস্থাপন করছে যে ওনার ইনি যে আসলেই খুন করছে, দেখেন এই যে সেই কল রেকর্ড, এবং যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে আসলেই তার স্ত্রীর কাছে মানে সে স্বীকার করতেছে। এটা ওই মামলায় প্রাসঙ্গিক বাট গ্রহণযোগ্য হবে না, প্রাসঙ্গিক বাট গ্রহণযোগ্য হবে না, কারণ সাক্ষ্য আইনের 122 ধারায় স্বামী স্ত্রীর যোগাযোগের সুরক্ষা দিছে। স্বামী স্ত্রী একে অন্যের সাথে যে কথাই বলুক না কেন, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে অনেক বিষয় প্রাসঙ্গিক হতে পারে, তবে সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য নাও হতে পারে। সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিবে কে? আদালত। দেখেন একটু পড়ি তাহলে। সুতরাং সকল বিষয়ে প্রাসঙ্গিক বিষয় হিসেবে আদালতে উত্থাপন করা যাবে, তবে প্রাসঙ্গিক বিষয়ে আদালতে উত্থাপন করা গেলেও সকল প্রাসঙ্গিক বিষয় আদালত কর্তৃক গ্রহণীয় নয়। আদালতের নিকট দাখিলকৃত প্রাসঙ্গিক বিষয় ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় নয় যতক্ষণ পর্যন্ত তা সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারায় উল্লেখিত নীতি অনুসারে আইনগতভাবে প্রাসঙ্গিক না হয়। অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় যদি সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারার যে বিষয়গুলি আছে এর মধ্যে পড়ে, তাহলেই প্রাসঙ্গিক গ্রহণযোগ্য হবে, নাহলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কোনো বিষয় প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু প্রাসঙ্গিক হওয়ার পরেও আদালত কোনো বিষয়ে প্রত্যাখ্যান করতে পারে। ওই যে ফুটবল খেলায় গোল হয়েছে প্রাসঙ্গিক, কিন্তু গোল কাউন্ট হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? রেফারি। বুঝতে পারছেন? অফসাইডে হয় নাই বা গোল হয়েছিল, গোল দেওয়ার আগে ফাউল করছে, গোলটা ওই ম্যাচের ক্ষেত্রে প্রাসঙ্গিক, কিন্তু গ্রহণযোগ্য হবে কি হবে না সিদ্ধান্ত নিবে কে? রেফারি। বুঝতে পারছেন বিষয়টাও তাই। যেমন আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ বা বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয়, কিন্তু সাক্ষ্য আইনের 126 এবং 122 ধারা অনুসারে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় নয়। এই কারণে এইগুলো আইনত আদালত কর্তৃক গ্রহণযোগ্য নয়। অপরদিকে দেখেন সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন, সাক্ষ্য আইনের 136 ধারা অনুসারে আদালত কোন সাক্ষ্যের আন্ডারলাইন করবেন গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স এটা নির্ধারণ করবে কে? আদালত।
অর্থাৎ কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেও উক্ত সাক্ষ্য গ্রহণ করা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। যেমন হারিয়ে যাওয়া দলিল মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি দ্বারা প্রমাণ করা যায়। গতকালই আমরা জানছি যে কোন দলিল যদি হারিয়ে যায় তাহলে ওই দলিলের মূল কপির দরকার নাই, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। কিন্তু কোন পক্ষ ফটোকপি উপস্থাপন করলেই তা আদালত গ্রহণ করতে বাধ্য নয়, যতক্ষণ পর্যন্ত না দলিলের ফটোকপি উত্থাপনকারী পক্ষ প্রমাণ করতে পারে যে দলিলটি আসলেই হারিয়ে গেছে। বুঝেন কিনা? মানে আপনি আদালতে বললেন যে এরোনার আমার তো এনআইডি কার্ড হারাই গেছে, এই যে ফটোকপি। এখন ফটোকপি গ্রহণ করার আগে আদালত আগে বলবে যে তোমার যে এনআইডি কার্ড হারাই সেটা আমি বুঝবো কেমনে, আগে এটা প্রমাণ করো, তাহলে আদালত নাই ধরতে পারে যে আসলেই হারিয়ে গেছে। সুতরাং দেখেন, সুতরাং আলোচনার পরিশেষে বলা যায় যে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এবার আমরা একটু প্রশ্নে চলে যাই, আসেন প্রশ্নে চলে গেলে বুঝবেন। ক নাম্বার দেখেন, সাক্ষ্য শুধু বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য দেওয়া হয়, ব্যাখ্যা করুন। বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝেন? যা পড়লাম উত্তর হুবহু এক। খ দেখেন, বিচার্য বিষয় বলতে কি বুঝেন? পাইছি পাইছি। আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে? ওই যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। গ নাম্বার, সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। সকল গ্রাহ্য সাক্ষ্য মানে হলো যা গ্রহণ করা হচ্ছে তা প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। ব্যাখ্যা করুন। এই যে উত্তর, এই তিনটার উত্তর কি বলেন? এক। এখন আপনাদের এমনি যে বইগুলো আছে ওই বইতেই তিন উত্তর দেওয়া আছে তিন ভাবে। তখন আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা কম পড়ালেখা করেন, বুঝেন কম, তারা তো ওই তিনটে তিনবার মুখস্থ করবেন, বুঝতে পারছেন? বাট অ্যাকচুয়ালি এই তিন অংশের উত্তর কি একই। দেখেন আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখেন, কখন অভিপ্রায়, উদ্দেশ্য, পূর্ববর্তী ও পরবর্তী আচরণ বা প্রস্তুতি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে আলোচনা করুন। অর্থাৎ কখন একটা মামলায় অভিপ্রায় বা উদ্দেশ্য এটা প্রাসঙ্গিক হবে কখন, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক হবে কখন, প্রস্তুতি হিসেবে সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কখন। দেখেন আমরা উত্তরে চলে আসি। এই কালকে থেকে 5 মিনিট আগে আসছেন, কালকে আসছিলেন 9টা 22-এ, আজকে 9টা 17। দেখেন রকিবুল সাহেব কো, দেখেন তো গতকাল আমরা আলোচনা করছি রেস গেস্টি নীতি। দেখি আমাদের রেস গেস্টি বিশেষজ্ঞ হলো আরিফুর রহমান বিশ্বাস, উনি রেস গেস্টি সম্পর্কে কি বলে দেখি, বলেন রেস গেস্টি কাকে বলে? বলবেন নাকি আর একজনে দিবেন? উনি ঘটনাগত ভুল করছে, সমস্যা নাই, ওনারে অব্যাহতি দেওয়া হোক। এই আরিফ সাহেব পারতেছে না, দেখি ওই ইয়ারে দেন। আরিফ সাহেব পারতেছে না, মাইক্রোফোন ছেড়ে দিচ্ছে। রবিউল সাহেব দেন। রবিউল সাহেব রেস গেস্টি কাকে বলে? দেখা যাচ্ছে স্যার অপরাধ যে সব কারণে ঘটে থাকে সেটাই যে রেসগেস্টে বিভিন্ন অপরাধ যেভাবে ঘটে। কিভাবে একটা উদাহরণ দেন। স্যার দেখা যাচ্ছে কি যে আরিফ ভাই রথিন্দারে হত্যা করছে, তা অপরাধের কারণে এটা ঘটছে স্যার, একটা অপরাধের কারণ। রাকিদুল সাহেব দেখ, উনি একটু বিস্তারিত বলুক দেখি, বলেন। স্যার সাক্ষ্য আইনের 6 ধারায় রেস গেস্ট নীতি আলোচনা করা হয়েছে। কোনো একটি অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে এবং পরে যে ঘটনাগুলি ওই অপরাধের সাথে যুক্ত তাকে রেস গেস্ট নীতি বলে। যেমন এই সকল কাজ হলো একই কার্যের অংশ, এটারই বলে সংগঠিত ব্যাপার নীতি। ইংরেজিতে এটাকে সেম ট্রানজাকশন বলে। অপরাধ হয়েছে, বাট এই অপরাধের আগে বা পরে যা যা হয়েছে এই সব কিছু একই কার্যের অংশ, এবং এটারে বলে রেস গেস্টি নীতি। দেখেন তো
সাক্ষ্য আইন 1872-এর 6 ধারায় রেস গেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে, এবং 7, 8, 9 এবং 14 ধারায় আন্ডারলাইন করেন। 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ রেস গেস্টি এই যে নীতিটা, এটা উল্লেখ করছে 6 ধারায়, বাট এটার ব্যাখ্যা করছে কত কত ধারায়? 7, 8, 9 এবং 14। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো একই কার্যের অংশ গঠন করে। যেমন দেখেন, ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য, এবং ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে, যা করেছে, সেগুলো উক্ত একই ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। তাহলে মূল প্রধান কার্য যেটা হলো অমুক অমুককে গুরুতর জখম করছে, কিন্তু গুরুতর জখমের আগে বা পরে যা যা হয়েছে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল কিনা, তারপরে জখমের আগে তারে ছুরি কিনতে দেখা গেছে কিনা, দুইজনের একসাথে ঘুরতে দেখা গেছে কিনা, তারপরে পরে একজনের রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে কিনা, এবং রক্ত থাকা মাখা অবস্থায় যখন একজন পড়েছিল অন্যজন তড়িঘড়ি করে পালাইয়া যাচ্ছিল, এই সকল ঘটনা একই কার্যের অংশ এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। এখন 6 ধারারে তো ব্যাখ্যা করছে আপনার 7, 8, 9 এবং 14, বাট এখানে আমাদের মূল প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে, অভিপ্রায়, উদ্দেশ্য, পূর্ববর্তী পরবর্তী আচরণ, প্রস্তুতি, এটা কখন প্রাসঙ্গিক? এই যে এটা অ্যাকচুয়ালি আসলে 8 ধারায়। কত ধারায়? 8 ধারায়। দেখেন, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, সাক্ষ্য আইনের 8 ধারায় অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। আমি এক কথাই বোঝাই দেই। অভিপ্রায়, একজন ব্যক্তি আদালতে দেখাইতে পারে যে অনার অমুক অমুকরে হত্যা করছে, দেখেন হত্যা যে ওই করছে কারণ অনেক আগে থেকেই ওর মধ্যে শত্রুতা ছিল, অভিপ্রায় ছিল। এই যে অভিপ্রায়টা ছিল এটা প্রাসঙ্গিক 8 ধারায়। কত ধারায়? 8 ধারায়। প্রস্তুতি, যে অনার যে ছুরি দিয়া তারে হত্যা করা হয়েছে, এই ছুরি প্রায় তার হাতে আগে দেখা যেত, সোশ্যাল মিডিয়ায় প্রায় সে ছবি দিত, আর এই ছুরি অমুক দোকান থেকে সে কিনছে, এই যে ক্রয়ের রসিদ, এইগুলাই হচ্ছে কি? প্রস্তুতি। পূর্ববর্তী বা পরবর্তী কার্য, এই যে যা উদাহরণ দিলাম এগুলো পূর্ববর্তী কার্যের মধ্যে পড়ে। পরবর্তী কার্য হলো কি? পূর্ববর্তী কার্য ধরেন আমি যদি এভাবে বলি যে আরাফ খান অপরাধ সংগঠনের আগে সে ছিল গরিব, আর অপরাধ সংগঠনের পরে পরবর্তী কার্য সে হয়ে গেছে ধনী, বা দেশে ছিল যখন অপরাধ সংগঠন করছে সে পলাতক বিদেশে, পরবর্তী কার্য। তাইলে আগে গরিব ছিল পরে ধনী হইছে, দেশে ছিল পরে পলাতক হইছে, এইগুলো হলো পূর্ববর্তী বা পরবর্তী কার্যের অংশ। এইগুলো প্রাসঙ্গিক একটা মামলায় আপনি বলতে পারেন যে ওনার এই যে দেখেন যে আসামি যে আসলেই অপরাধী, তার কারণ হলো যে অপরাধ সংগঠনের পর্যন্ত সে দেশে ছিল, এরপরে সে কোথায় চলে গেছে? বিদেশে চলে গেছে। এখন আদালত বলবে আপনার এটা প্রাসঙ্গিক কত ধারায়? সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারায়। এবং কেন এটা সে অপরাধী? কারণ দেখেন, হত্যা করার পরেই সে বিরাট রকমের টাকা কামাই করে, অমুকের কাছ থেকে টাকা নিয়ে এখন সে বিরাট ধনী হয়ে গেছে, আগে ছিল গরিব এখন হয়েছে ধনী। এটা প্রাসঙ্গিক কত ধারায়? সাক্ষ্য আইনের 8 ধারায়। তাহলে দেখেন, প্রশ্ন প্রিন্ট না করলে দেখেন, তাহলে সাক্ষ্য আইনের 8 ধারায় অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। 8 ধারায় বিধান করা হয়েছে কোনো বিষয় প্রাসঙ্গিক হবে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে বা সৃষ্টি করে, বা কোনো প্রস্তুতি প্রকাশ করে, মকদ্দমার কোনো পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে যা মকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়। সো আমরা এখানে এই 3টা বিষয়ের ছোট ছোট করে একটু ব্যাখ্যা করব। প্রথমে দেখেন অভিপ্রায়। অভিপ্রায় কি টাচ করা যায়, ধরা যায়? অভিপ্রায় থাকে কোথায়? মনে মনে, যে আমি এই কাজ করব, বা ওরে হত্যা করব, ওর দোকান আগুন দিয়া পোড়ায় দিব, এগুলো হলো অভিপ্রায়। অভিপ্রায় হলো এমন কিছু যেটা কোনো মানুষকে কোনো কার্য করতে প্ররোচিত করে। প্রত্যেক অপরাধমূলক কার্যের জন্য অবশ্য অভিপ্রায় থাকতে হবে। আমরা যখন দণ্ডবিধি পড়েছিলাম আপনাদের মনে আছে যে অপরাধমূলক কাজের উপাদান 2টা, মেইন সি আর একটা সি আছে।
মেন্স রিয়া মানে হলো অভিপ্রায়, একটা সিএস মানে হলো অপরাধজনক কার্য। কোন ব্যক্তিকে শাস্তি দিতে হলে সে যে কাজটা করছে তার ভিতরে এই দুইটা উপাদানই থাকতে হবে। অভিপ্রায় ব্যতীত কোনো কার্য হতে পারে না, যদিও এটা সহজে আবিষ্কার করা যায় না। যে সকল ঘটনা কোনো কার্য সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে সেই সকল ঘটনা 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন আন্ডারলাইন করেন, যেমন হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে কি ছিল? পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। পূর্ব শত্রুতা ছিল যে ওই যে প্রমাণ করে গোপালগঞ্জের কোন কোন এলাকায় যেন মারামারি বাদে মাঝিগাতি আর কারা বা ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষ, ধরেন একজন মারা গেছে, মারা যাওয়ার আগে, আচ্ছা মারা গেছে, যাক আর দরকার নাই, মারা গেছে, এখন অপর পক্ষ দেখাইতে পারে, রাষ্ট্রপক্ষ দেখাইতে পারে যে ওনার মারা যে গেছে, দেখেন দীর্ঘদিন ধরে এর এই উদ্দেশ্য ছিল। কিভাবে ছিল? কারণ এর আগে বহু জায়গায় এদের মধ্যে মারামারি হয়েছে। আচ্ছা, আমরা দেখি প্রস্তুতি। প্রস্তুতি অর্থ হলো কোন কার্য বা অপরাধ করার জন্য প্রয়োজনীয় উপায়সমূহের আয়োজন করা। কোন বিষয় যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার সংগঠনের কোনো প্রস্তুতি প্রকাশ করে তা 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন দেখেন প্রস্তুতি কেমন হতে পারে: খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে কি হবে? গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক হবে। ডাকাতি করার আগে, ডাকাতি সংগঠনের আগে খান ল একাডেমিতে সবাই দেখা গেছিল নাকি? ধরেন আমরা বাংলাদেশ বার কাউন্সিলে প্রশ্ন ডাকাতি করতে গেছি, তো তার আগে এই যে আমরা যে বিভিন্ন সময় যে ক্লাস করছি, বিভিন্ন সময় যে কথাবার্তা বলছি, এগুলা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারা। চলে আসে আচরণ। সাক্ষ্য আইনের 8 ধারায় কতিপয় প্রেক্ষাপটে নিম্নলিখিত ব্যক্তির আচরণ প্রাসঙ্গিক করা হয়েছে, যথা কোন মামলা বা কার্যধারার কোন পক্ষ বা কোন পক্ষের প্রতিনিধির আচরণ। আন্ডারলাইন করেন, কোন পক্ষ অথবা কি কোন পক্ষের প্রতিনিধির আচরণ। এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অপরাধ উক্ত কার্যধারার অংশ, অর্থাৎ ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তির আচরণ, এমনকি ফৌজদারি মামলার অপরাধের ভিকটিমের আচরণও প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 8 ধারা অনুসারে কোন বিষয় যা মকদ্দমার কোন পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে এবং যা মকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়, অনুরূপ আচরণ 8 ধারায় প্রাসঙ্গিক। কিভাবে দেখেন, যেমন জীবনধারায় পরিবর্তন। জীবনধারায় পরিবর্তন অর্থাৎ অপরাধ সংগঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তি গরিব ছিল, কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধনাঢ্য জীবনযাপন করে। তারপরে অপহরণ, দস্যুতা বা খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি তার পরিচয় গোপন করেছিল। ধরেন একটা হোটেলে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখন যে সাসপেক্টেড, দেখা গেল সে হোটেলে তার যে অ্যাকচুয়াল নাম সেই নামে সে এন্ট্রি করে নাই, তখন ধরে নেওয়া হবে এটা তার এক ধরনের আচরণ। বা দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল, বা এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠনের পরবর্তী আচরণ হিসেবে গণ্য হবে। তাহলে সাক্ষ্য আইনের 8 ধারায় মোট 3টা বিষয়কে প্রাসঙ্গিক করেছে: অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্য। আমরা 2-এর উমা নাম্বার প্রশ্নটা একটু পড়বো। আরিফ সাহেব মাইক্রোফোন নিয়ে এটা জোরে পড়েন। পাইছেন? পাইছি স্যার। এক্স কে বিষ প্রয়োগে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত হয়। মামলা চলাকালে সাক্ষ্য প্রদান করা হয় যে এক্স কে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। ভালোভাবে পড়েন। এক্স কে যে বিষ প্রয়োগে হত্যা করা হয়, এস কে এস কে কো
এক্স কে যে বিষ প্রয়োগে হত্যা করা হয় তার অনুরূপ বিষ এক্স এর মৃত্যুর পূর্বে ওয়াই সংগ্রহ করেছিল। হুম আপনি কি মনে করেন ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক? দি এভিডেন্স অ্যাক্ট 1872 উপযুক্ত ধারা উল্লেখ করে। স্যার, আচ্ছা, এখন এই যে যে বিষ সংগ্রহ করছিল এটা কি প্রাসঙ্গিক কিনা বলেন, আপনাদের কি মন বলে? প্রাসঙ্গিক। ওই যে প্রস্তুতি বলেন বা পূর্ববর্তী কার্য বলেন, সবকিছুর মধ্যেই প্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 8 দ্বারা। তাহলে ঘটনার বর্ণনা আমরা সাধারণত প্রশ্নে যেটা জানতে চেয়েছে তার পূর্ব পর্যন্ত শুরু থেকে, তাহলে এক্স থেকে শুরু করে ওয়াই সংগ্রহ করছিল এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক কিনা তা আলোচনা করতে হবে হবে। আইনানুগ পর্যালোচনা পরে। আইনানুগ পর্যালোচনা সাক্ষ্য আইনের 1872 6 অনুসারে ধারা 6 অনুসারে কোনো ঘটনা বিচার্য বিষয় না হওয়া সত্ত্বেও তা বিচার্য বিষয়ের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে তা একই ঘটনা সংগঠনের অংশ। সেই ক্ষেত্রে ঘটনাগুলো একই সময় ও স্থানে সংঘটিত হোক বা ভিন্ন ভিন্ন সময় ও স্থানে সংঘটিত হোক তা প্রাসঙ্গিক। জি স্যার। সাক্ষ্য আইনের 1872 ধারা 8-এ বলা হয়েছে যে সমস্ত বিষয় দ্বারা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের উদ্দেশ্য বা প্রস্তুতি উদ্ভব বা দৃশ্যমান হয় সেইগুলো প্রাসঙ্গিক। কোনো মোকদ্দমা বা কার্যধারায় কোনো পক্ষ তার প্রতিনিধির আচরণ যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রভাবিত করে তাহলে সেই আচরণ সংশ্লিষ্ট ঘটনার পূর্বে হোক বা পরে হোক তা প্রাসঙ্গিক। অতএব ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ এই মামলায় প্রাসঙ্গিক। আপনি ওই 8 ধারায় যা জানেন সেটা ব্যাখ্যা ওয়াই দিয়ে কর্তৃক অনুরূপ বিষ দেবেন সংগ্রহ আপনার মতো করে। আপনি বলবেন যে 8 ধারায় বলা হয়েছে অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য প্রাসঙ্গিক। এখানে ওয়াই যে বিষ সংগ্রহ করছে এটা তার প্রস্তুতির অংশ বা তার উদ্দেশ্যের অংশ বা তার পূর্ববর্তী কার্যের অংশ। এই কারণে সাক্ষ্য আইনের 8 ধারা অনুসারে তার এই কার্যটি এই মামলায় প্রাসঙ্গিক হবে। তো তাহলে আমরা এই 2 নাম্বার প্রশ্ন থেকে জানলাম যে একটা মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে বলেন? 3টে বিষয়। 3টি বিষয়। না স্যার, একটা মামলায় 2টা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। দেখি ইয়া দেন, এই মাইক্রোফোন দেন, এই প্রশান্ত সাহেব বলেন বিচার্য বিষয় কাকে বলে? ঘটনার যে কারণে উদ্ভব হয় সেই বিষয়টা হচ্ছে বিচার্য বিষয়। কিরকম? আরো কিরকম উদাহরণ দেন। যেমন ক গ কে মারছে, হুম এখন কিভাবে মারলো এই এই সমস্ত বিষয় ক্লিয়ার হচ্ছে না, দেখি হোসেন মোল্লারে দেন। বিচার্য বিষয় হলো যে এক পক্ষ যেটা দাবি করবে এবং অপর পক্ষ যেটা অস্বীকার করবে এক পক্ষ যেটা দাবি করবে অপর পক্ষ যেটা অস্বীকার করবে সেটারই কি বলে? বিচার্য বিষয়। বিচার্য বিষয়। তাহলে প্রাসঙ্গিক বিষয় কোনটা হোসেন মোল্লা? প্রাসঙ্গিক বিষয় হলো যে এক একটা বিষয়ে আপনার ওই বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেটার কি প্রাসঙ্গিক বিষয়। আপনি রেস্টুরেন্টে বিরিয়ানি খাইতেছেন, বিরিয়ানি হলো বিচার্য বিষয়। আর বিরিয়ানির সাথে সালাদ, ওই বোরহানি, ফিরনি, কোকা কোলা, এইগুলা যা যা খাচ্ছেন এগুলা কি প্রাসঙ্গিক বিষয়। বুঝছেন? আচ্ছা, পিপাস বাইন বলেন সংঘটিত ব্যাপার নীতি কি? সংগঠিত ব্যাপার নীতি স্যার একটা ঘটনার সাথে যে বিষয়গুলো সংগঠিত থাকে, যেমন সে একটা খুন করছে, হ্যাঁ খুনের আগে পরে যে ঘটনাগুলি হয়েছে, হুম যেমন খুন করার আগে যে ছুরিটা কোথা থেকে কিনছিল বা তার আচরণ বিধি কেমন ছিল, বা খুন করার পরে সে দেশ ত্যাগ করছে কিনা বা হঠাৎ বড়লোক হয়েছে কিনা,
ধন্যবাদ। অর্থাৎ যে সকল ঘটনা একই কার্যের অংশ অংশ, মূল বিচার্য বিষয় হলো একটা, বাট ওই বিচার্য বিষয়ের আগে বা পরে যে আনুষঙ্গিক যা যে যা বিষয়গুলো। ঘটছে, এই সবগুলোরই বলে সংগঠিত ব্যাপার নীতি বা প্রিন্সিপাল অফ রেস গেস্টি। কত ধারা? 6 দ্বারা। 6 ধারা। ইখতিয়ার সাহেব দেন। ইখতিয়ার সাহেব স্যার বলেন তো, জনশ্রুত সাক্ষ্য কাকে বলে? গতকাল পড়ছি আমরা। হ্যাঁ স্যার শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স কাকে বলে? স্যার জনশ্রুত সাক্ষ্য হলো যে একটা মার্ডার এই নিচতলায় হয়েছে, হ্যাঁ। এখন ওই জায়গায় আমি গেছি, হুম। যে মার্ডারটা আমি দেখি নাই, কিন্তু আশপাশের লোকজন দৌড়ে আসছে, কি হয়েছে যেখানে একটা মার্ডার হয়েছে, মার্ডার করে লোক চলে গেছে। এর ভিতর পুলিশও আসছে স্যার, পুলিশ এসে আমারে পাইছে, আমার কাছে শুনলো কি হয়েছে, আমি বললাম যে কিছু লোক এখানে দাঁড়ানো ছিল, তারা চলে গেছে, কিন্তু বলছে যে এই জায়গায় একটা লোক মার্ডার হয়েছে, মার্ডার করে যারা মার্ডার তারা চলে গেছে। এই যে আমার কাছে শুনে পুলিশ যে একটা করলো, এটাই জনশ্রুত সাক্ষ্য। জনশ্রুত সাক্ষ্য মানে সরাসরি দেখে বললে হ্যাঁ। সেটা হলো প্রত্যক্ষ প্রত্যক্ষ সাক্ষ্য। আর যখন আমি কারো কাছ থেকে শুনে বলবো তখন সেটা কি? জনশ্রুত শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য। সাক্ষ্য। শোনা সাক্ষ্য সবই শোনা আছে। সে ওই অন্য কেউ যখন বলবে যে আমি তো দেখি নাই, আমি অমুকের কাছ থেকে শুনছি। আচ্ছা, আমার সলিমুল্লাহর কাছে দেন। সলিমুল্লাহ, সলিমুল্লাহ, জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য না, এই কথাটা বলছে কত দ্বারায়? জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য না, আবির বলেন। স্যার মনে নাই স্যার। মন কি কাউরে দেছেন নাকি? না স্যার মন দেয় নাই স্যার, পড়ি নাই স্যার। স্যার পড়ার তো দরকার আমি নেই। বলি স্যার, এই, ওরা তো ভালো ছাত্র রহিমুল্লাহ স্যার। বলেন। আসেন নাই, জনশ্রুত সাক্ষ্য রকিবুল বলবেন, বুঝাইয়া দেন। এই ওনারে দেন, উনি আমি ক্লাস শুরু করার আগে আসছে, দেন বলেন। জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য না, কত দ্বারায়? স্যার 60 দ্বারায় স্যার। 60 ধারায় কেন? এবার ব্যাখ্যা দেন। আশপাশ থেকে যে বলছে 60 ধারা, এবার ব্যাখ্যা দেন কেন গ্রহণযোগ্য না? স্যার সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ মানে ডিরেক্ট হবে স্যার, মাস্ট হ্যাঁ। বি ডিরেক্ট। কখনো মানে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না স্যার। সাক্ষ্য ডিরেক্ট হবে, ডিরেক্টের উদাহরণ দেন। স্যার যেটা আমি আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, সেটাই স্যার ডিরেক্ট সাক্ষ্য। ডিরেক্ট সাক্ষ্য কিরকম? উদাহরণ দেন। আমার চোখের সামনে খুন হয়েছে, যেটা আমি দেখছি, এই বিষয়ে যদি আদালতে বলেন সেটা সেটা হবে প্রত্যক্ষ। প্রত্যক্ষ নাকি? জি স্যার। এই সাক্ষ্য আইনের 60 ধারায় বলছে যে জনশ্রুত সাক্ষ্য এটা প্রত্যক্ষ হইতে হবে, এবং 60 ধারা অনুসারে তাহলে জনশ্রুত সাক্ষ্য কি হবে না? গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হবে না। এখন কানিস ফাতেমা আপনি বলেন, জনশ্রুত সাক্ষ্য গতকাল আমরা পড়ছি যে গ্রহণযোগ্য হতে পারে, কতগুলো ব্যতিক্রম আছে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এর কতগুলো ব্যতিক্রম আছে? ব্যতিক্রম গুলো কি কি বলেন? ব্যাখ্যা দেওয়া লাগবে না, জাস্ট ওই বিষয়গুলো বলেন যে এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে। মনে আছে? মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা কত ধারায়? মৃত্যুকালীন ঘোষণা কত ধারা আছে বলেন? আপাতত মৃত্যুকালীন ঘোষণা বুঝবেন না, মৃত্যুকালীন ঘোষণা কত ধারা? 32 ধারা নাকি? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। কিভাবে? একটা উদাহরণ দেন। এই এটা ওই জয়দেব সাহেবের দেন দি পিছনে। হ্যাঁ, হ্যাঁ।
উদাহরণ পারবেন? এই আলম আলম ভাই উদাহরণ দেন। জনশ্রুত মানে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে কখন জনশ্রুত সাক্ষ্য আহ মানে প্রাসঙ্গিক হয়, ব্যাখ্যা দেন। মৃত্যুকালীন সময় আরিফ ভাই রে কেউ আঘাত করছে, আঘাত করার পরে উনি অসুস্থ, আমাকে বলছে যে আলম আমাকে তো আমক আঘাত করছে, আমি মারা যেতে পারি, এটি আমার কাছে বলে গেলে এটি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ। মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি, এটা প্রাসঙ্গিক। হিজবুল সাহেবরে দেন। 32 ধারায় আর আর কি কি গ্রাউন্ড আছে, দুই একটা বলেন 32 ধারায়। মৃত্যুকালীন ঘোষণার উপরে স্যার, না এমনি? 32 ধারা তো মৃত্যুকালীন ঘোষণা যা আছে শুধু তাই না, জাস্ট বলেন 32 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য, কয় শ্রেণী? 8 শ্রেণী ব্যক্তি স্যার। ব্যক্তি হলো 4 শ্রেণী। 4 শ্রেণী, কিন্তু 4 শ্রেণী দেয়া হয় কারা কারা 8টি। বলেন? শ্রেণী কারা কারা? ওই যে ব্যক্তি মৃত্যু ঘটবে সে যদি কোনো সাক্ষী দিয়ে যায়, আর ঘটবে নাকি ঘটে গেছে? ঘটে গেছে যে সাক্ষী দিয়ে গেল, যে ব্যক্তি মারা গেছে, যে যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, তারপরে যারা খুঁজে পাওয়া সময়ও নেই, এই সাপেক্ষ। এই 4 শ্রেণীর শ্রেণী ব্যক্তির বক্তব্য 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। পারে। 8টা এর প্রথম যেটা, সেটা হলো মৃত্যুর কারণ সম্পর্কে বলা। বিবৃতি। 32-এর 2 এ কি আছে বলেন, জাস্ট দুইটা শব্দ বলেন। বিবৃতি দানকারী প্রকৃতি তার স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি। রীতিনীতি। মদিনা সুলতানারা দেন। 3 নাম্বার 32-এর 3 এ কি আছে বলেন? অধিকার প্রথা আছে। না, অধিকার প্রথা 4 এ। চারে। 32-এর 3 এ আছে এমন কোন বিবৃতি যার আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী। আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী দেন। এই রতিন সাহেব নেন, 32-এর 5 আর 6 কি আছে বলেন? পড়া লাগবে কেন? পড়তে পড়তে তো বাইকে গেছেন, আর পড়া লাগবে কেন? ওই বাইক সম্পর্ক সম্পর্কে যদি কোনো মাইক্রোফোন যদি অত দূর রাখেন তাহলে নিয়ে এরা লাভ। ওই বাইক সম্পর্কিত রক্তের সম্পর্কিত বিবাহ তত্ত্ব রক্ত সম্পর্কিত বিবৃতি যেটা দিছিল বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বিকাশ দেন। বিকাশ সাহেব 32-এর 5 আর 32-এর 6 দুই জায়গায় বিবাহ রক্ত দত্তক আছে, বাট এই দুই জায়গার পার্থক্য কি? ভালো বলতে পারবো না। কালকে বলছি না, ব্যাখ্যা দিছি না? না ওনার দেন। এই রবিউল সাহেব বলেন। কেন খেয়াল নাই? লিখে দিছি না? 32-এর 5 এ মৌখিক বা লিখিত, আর 32-এর 6 লিখিত, বাট ওটা লিখিত হবে দলিলে বা পাথরে, সমাধি প্রস্তরে। পাথরে বা সমাধি প্রস্তরে। ইউটিউবে ক্লাস দেখবেন, আপনারা দেখেন না। এই আরিফ সাহেব, আরিফ সাহেব বলেন 32 আর 33 ধারার মধ্যে পার্থক্য কি? স্যার 32 আর 33 ধারার মধ্যে পার্থক্য একদম সিম্পল স্যার। এটা হলো 32 ধারার পার্থক্য হচ্ছে যে কোনো ব্যক্তি কে আঘাত করা হয়েছে, আঘাত করার পরে সে বলে যাচ্ছে যে আমারে তো আলম ভাই যে আঘাত করছে রথিনদার কাছে বলতেছে, তো আমি হাসপাতাল যাচ্ছি, ফিরে না আসতে পারি। এখন ওই যে আলমের কাছে যা বলে গেছে রথিনদার কথা, তারপরে সে মারা গেছে, এটা হচ্ছে 32 ধারা। ওটা প্রাসঙ্গিক হবে পরবর্তীতে। আর 33-এর কথা হচ্ছে যে আদালতে বিচার চলাকালীন অলরেডি সাক্ষী দেওয়ার সময় সে বলে গেছে, বলে যাওয়ার পরবর্তীতে দেখা গেল ওই মামলার ও আর কোর্টে আসি নাই, হাজির হয় নাই, হ্যাঁ, না খুঁজে পাওয়া যাচ্ছে না। তার 32-এ যে 4 শ্রেণীর ব্যক্তি, ওরা কখনোই আদালতে এসে সাক্ষ্য দেয় নাই। ওরা কথাগুলো কোথাও লিখে গিয়েছে বা কারো কাছে বলে গেছে। যার কাছে লিখে গেছে বা যার কাছে বলে গেছে সে আদালতে এসে বলবে। আর 33-এ হলো ওই 5 শ্রেণীর ব্যক্তি আদালতে একবার এসে সাক্ষ্য দিয়েছিল এবং তাদের জেরা করা হয়েছিল। পরবর্তীতে যদি ওই মামলায় বা একই পক্ষগণের মধ্যে অন্য মামলায় দরকার হয়,
তাহলে তার পূর্ববর্তী বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। এটাই কত? 33। জি 32 তো খুব সহজ। 32 হলো আপনি মারা যাওয়ার আগে আপনি আপনার মনের কথা বিকাশের কাছে বলে গেছেন, তখন পরবর্তীতে কোনো মামলায় বিকাশ যায় বলতেছে যে ওনার রবিউল সাহেব মারা যাওয়ার আগে আমার কাছে এই কথা বলে গেছে, এটা হলো 32। আর 33 হলো আপনি মারা যাওয়ার আগে সাক্ষী হিসেবে আদালতে কথাগুলো বলে গেছিলেন, এরপরে মারা গেছেন, তারপরে যখন আপনার সাক্ষী হিসেবে দরকার আপনি তো আর বেঁচে নাই, তাহলে প্রথম মামলায় যা বলছিলেন সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা কত? 33। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আমরা একটু পরে পরীক্ষায় শুরু করব আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। পরীক্ষা একটু পরেই শুরু হবে, 10টা 5-এর দিকে। যারা একটু হাঁটাচলা করবেন বা চা পানের বিরতি, চাটা খান, নির্ধারিত সময় প্রশ্ন পেয়ে যাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আগামীকাল কিন্তু 4টা 30-এ ক্লাস আছে, চলে আসবেন।